ভারত বনাম পাকিস্তান নামটা শুনলেই কেমন একটা উত্তেজনা কাজ করে, তাই না? ক্রিকেটের অন্যতম সেরা এক প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু প্রশ্ন হলো, আজকের দিনে এই ম্যাচের আসল চেহারাটা ঠিক কীরকম? চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা, তাই না? বলা হচ্ছে এই যে ৬,০০০ কোটি টাকার ম্যাচ, এর সবটাই টিকে আছে কেবল ইতিহাস বিক্রি করে। মানে আজকের দিনের যে বিশাল আবেদন, তার পেছনে আসল কারণটা নাকি এখনকার ক্রিকেটীয় লড়াই নয়, বরং এর সেই সোনালি অতীত। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। মাঠের বাইরের এই যে এত হাইপ, এত আয়োজন, আর মাঠের ভেতরে যা হচ্ছে, তার মধ্যেকার ফারাকটা ঠিক কোথায়? দেখুন, ব্যাপারটা বেশ পরিষ্কার। একদিকে মাঠের বাইরের হাইপ, বিপুল ব্র্যান্ড ভ্যালু, অসম্ভব টিআরপি, আর এর পেছনে কাজ করছে রাজনৈতিক উত্তেজনা। আর অন্যদিকে মাঠের ভেতরের বাস্তবতা কি? সেখানে কম্পিটিশনের অভাব, ফলাফলটা প্রায় আগে থেকেই জানা, আর খেলাটা হয়ে দাঁড়াচ্ছে এক পেশে। মানে সোজা কথায় এই ম্যাচের ব্র্যান্ড ভ্যালু বা টিআরপি এখন আর মাঠের ক্রিকেট থেকে আসছে না, আসছে দুই দেশের পরিস্থিতি থেকে। আর এটাই হলো আসল কথা। এত প্রচার, এত উত্তেজনা, কিন্তু দিনের শেষে ম্যাচের ফলাফলটা যেন আগে থেকেই ঠিক করা, একটা প্রেডিক্টেবল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে ওই যে একটা রুদ্ধশ্বাস লড়াইয়ের রোমাঞ্চ ছিল, সেটাই কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই যে লড়াইটা একপেশে হয়ে যাচ্ছে, এর কারণটা কি? চলুন এবার একটু ব্যবচ্ছেদ করা যাক। মাঠের ভেতরের কিছু নির্দিষ্ট সমস্যা, বিশেষ করে পরিকল্পনার অভাবটা কোথায়, সেটা একটু খুঁটিয়ে দেখি। এই যে একটা হাই স্টেকস ম্যাচ, এখানে কিন্তু বেশ কিছু কৌশলগত ভুল চোখে পড়ছে। যেমন ধরুন, শ্রীলঙ্কার কন্ডিশনে ক্রস ব্যাট শটের ঝুঁকিটা মাথায় না রাখা, বা প্লেয়ার্সদের ওপর তাদের স্বাভাবিক খেলার বাইরে গিয়ে অ্যাগ্রেসিভ খেলার জন্য চাপ দেওয়া, আবার দলের এক্স ফ্যাক্টর বোলারকে ডিফেন্সিভভাবে ব্যবহার করা, আর সবশেষে ক্রুশাল সময়ে ব্যাটসম্যানদের উপস্থিতি বুদ্ধির অভাব। এই সব কিছুই কিন্তু পরিকল্পনার ব্যর্থতার দিকে আঙুল তোলে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে, যেমন ক্রস ব্যাট শটের ব্যাপারটা। অ্যানালিসিস কিন্তু পরিষ্কার বলছে শ্রীলঙ্কার পিচে ক্রস ব্যাট শট খেলাটা ভীষণ রিস্কি, অথচ শাহজাদা ফারহানের মতো প্লেয়াররা ঠিক সেই ভুলটাই করলেন। যে বলে উনি আউট হলেন, সেখানে কিন্তু অফসাইডে স্কোয়ার ড্রাইভ বা কাট করার যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু তিনি গেলেন ওই ঝুঁকিপূর্ণ শট খেলতে। আর একটা বড় উদাহরণ হলো বাবর আজম। আমরা সবাই জানি বাবর তার ক্লাসিক্যাল খেলার জন্য পরিচিত, কিন্তু তার উপর একটা চাপ তৈরি করা হয়েছিল অ্যাট্যাকিং খেলার জন্য, যেটা তার ন্যাচারাল গেম নয়। আর সেই চাপের ফলেই তিনি এমন একটা শট খেলে আউট হলেন, যেটা তার থেকে আশা করা যায় না। আর এই আউটটা দলের জন্য অনন্য বড় একটা ধাক্কা ছিল। এবার আসি বোলিংয়ের কথায়। উসমান তারিক, যাকে দলের এক্স ফ্যাক্টর বা তুরুপের তাস বলা হচ্ছিল, তাকে কখন ব্যবহার করা হলো? যখন ম্যাচের মোমেন্টাম প্রায় ভারতের দিকে চলে গেছে, তখন তাকে আনা হলো রান আটকানোর জন্য। ভাবুন একবার, আপনার প্রধান অ্যাটাকিং বোলারকে আপনি অ্যাটাক করার বদলে ডিফেন্সিভ কাজে লাগাচ্ছেন। এটা তো পরিকল্পনার একটা বিরাট ভুল, তাই না? তো আজকের এই চিত্রটা দেখে স্বাভাবিকভাবে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। চলুন একটু ফিরে তাকাই সেই সোনালি দিনের দিকে, যখন এই প্রতিদ্বন্দ্বিতার মানেটা ছিল একদম অন্যরকম। এই টাইমলাইনটা দেখলে পুরো জার্নিটা স্পষ্ট বোঝা যায়। একটা সময় ছিল সোনালি যুগ, যখন এই ম্যাচ মানেই ছিল একটা অবিস্মরণীয় লড়াই, যা পুরো উপমহাদেশের ক্রিকেট কালচার তৈরি করেছিল। এরপর এলো ২০০৪-এর সেই সিরিজ, প্রতিদ্বন্দ্বিতার চূড়া। কি রুদ্ধশ্বাস প্রতিযোগিতা ছিল! কিন্তু তারপর গত ১০ বছরে ধীরে ধীরে দুই দলের মধ্যে ব্যবধানটা বাড়তে শুরু করে। আর আজ ফলাফলটা অনেকটাই প্রিডিক্টেবল, আর পুরো ব্যাপারটা চলছে কেবল নস্টালজিয়ার উপর ভর করে। এই কথাটা শুনলে হয়তো অনেকেরই পুরনো দিনের কথা মনে পড়বে। আমরা এই ম্যাচগুলোর জন্য স্কুল পালাতাম, ২০০৪-এর সিরিজটা এখনও আমার চোখে ভাসে। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে এই লড়াইটা একটা গোটা প্রজন্মের কাছে কি ছিল। এটা শুধু একটা ক্রিকেট ম্যাচ ছিল না, এর সাথে জড়িয়ে ছিল অঞ্চম ইমোশন, অঞ্চম স্মৃতি। তাহলে প্রশ্নটা হলো, এই যে ঐতিহাসিক একটা প্রতিদ্বন্দ্বিতা, এটা আজকের দিনে ঠিক কিভাবে টিকে আছে? এর ভিত্তিটা কি? এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে বলা দরকার। এই পুরো আলোচনার মানে কিন্তু ভারতের ক্রিকেটীয় দক্ষতাকে কোনোভাবে ছোট করা নয়। সত্যিটা হলো, ভারতের ক্রিকেট এখন এশিয়া স্তর ছাড়িয়ে অনেক দূরে এগিয়ে গেছে। তাদের কৃতিত্ব অনস্বীকার্য।
আর এই চার্টটা দেখুন, বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার তুলে ধরে। ভারতের বিপক্ষে মাঠের প্রতিযোগিতার কথা যদি ভাবা হয়, তাহলে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের সাথে ম্যাচগুলো কিন্তু হালে অনেক বেশি হাড্ডাহাড্ডি হয়েছে। মানে কম্পিটিশনের দিক থেকে বাংলাদেশ বেশ এগিয়ে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এটাই যে এই প্রতিযোগিতাটা এখন তার অতীতের একটা ছায়া মাত্র। এটা টিকে আছে কেবলই তার লেগাসি বা ঐতিহ্যের ওপর ভর করে। মাঠের ভেতরের কম্পিটিশনের সাথে এর বাণিজ্যিক বা আবেগী বিনিয়োগের এখন আর কোনো সম্পর্কই নেই। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, যদি মাঠের সেই আসল লড়াইটাই না থাকে, তাহলে এই যে এত বড় আয়োজন, এত স্পেকটাকেলও, এর আসল মূল্যটা ঠিক কি? দর্শকরা ঠিক কিসের জন্য অপেক্ষা করেন? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।